খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মাছ চোর, ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেফতার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর। বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার 50 লক্ষ টাকা, 500 গ্রামের বেশি সোনা। নবদ্বীপ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা আটক, উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী। চোর চোর স্লোগান দিয়ে জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। মেয়ে স্থিরতাহানি রুখতে গিয়ে আক্রান্ত মা, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা, চলল দেদার লুটপাট। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, তোলপাড়ের মাঝেই মুখ খুললেন মন্ত্রী। গর্ভের সন্তান নেই, তবুও 10 মাস ধরে চলল চিকিৎসা, বর্ধমানে সিউডোসাইসিস ঘিরে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গে বৃদ্ধি পাচ্ছে বাল্য বিবাহের হার, উদ্বেগ প্রকাশ করে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল সুপ্রিমো। বরখাস্ত করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে, দায়ের মামলাও আরজিকর কাণ্ডে জাল গোটাচ্ছে নতুন সরকার। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 9 জেলায়, ফের উঠতে পারে ঝড়, কলকাতায় কি পূর্বাভাস। তৃণমূল আমলে টলিউডে আমি যেভাবে ভুগেছি, বিজেপি সরকারের আস্থা দেবের। ভাঙড়কে আরও শক্ত করতে বিভিন্ন থানায় 67 অফিসার, শান্তনু ঘনিষ্ঠদেরও বদলি করল লালবাজার। 88 কিলোমিটার গতিবেগে ঝড় কলকাতায়, রাজ্যে দুর্যোগে মৃত্যু 8 জনের, 4 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা শুভেন্দুর। গো সেবা থেকে সোজা হিজাব বিতর্ক, আবুধাবিতে গিয়ে তুমুল ট্রোলের মুখে সংস্কারী অঙ্কিতা। সত্য ও নির্ভুল খবরের জন্য কলকাতা নিউজ টিভিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং লাইক করে আমাদের সমর্থন জানান। আসছি বিস্তারিত খবরে। এবার ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার হয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ওই কাউন্সিলরের দাবি ওই ভেড়িতে তিনি মাছ চাষ করেছিলেন, বিজেপি জিতে যাওয়ায় তার মাছ চাষের ক্ষতি করতে পারেন এই শঙ্কায় তিনি মাছ তুলে নিচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বোরাল এলাকার ওই তৃণমূল কাউন্সিলর লোকজন নিয়ে ভেড়ি থেকে মাছ তুলছিলেন। স্থানীয়রা মাছ চুরির অভিযোগ তোলেন। কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। বরুণকে গ্রেফতার করে পুলিশ। তবে তৃণমূল নেতার দাবি তিনি সমবায় থেকে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন, বিজেপি জিতে যাওয়ায় তার মাছ চাষের ক্ষতি হতে পারে ভেবে মাছ তুলে নিচ্ছিলেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আবাস যোজনার ঘর উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। তার বিরুদ্ধে অভিযোগ, কাটমানি না দিলে ঘর পাওয়া যেত না। এছাড়াও একাধিক দুর্নীতির সঙ্গে গোপাল জড়িত বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, পুলিশি অভিযানে মিলল বিপুল পরিমাণ সোনার গয়না। কিভাবে ওই টাকা পয়সা এলো সেই প্রশ্ন উঠেছে। পুলিশ শামীম শেখ নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বেআইনি বালি ব্যবসা ও বালিঘাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর দুর্নীতির অভিযোগে ধরপাকড় চলছে বিভিন্ন জায়গায়। দুর্নীতি ইস্যুতে গ্রেফতারিতে জিরো টলারেন্স দেখানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমে নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূলের সিন্ডিকেট রাজের মাধ্যমে মোটা টাকায় সেই সব বালিঘাট পরিচালিত হয় বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পর বালিঘাটগুলিতেও পুলিশি নজরদারি শুরু করেছে। অবৈধ বালি ব্যবসায় রাশ টানতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। পালাবদলের পর থেকে বালি পাচার কিছুটা কমেছে বলেও খবর। শুক্রবার রাতে মোহাম্মদবাজার থানার পুলিশ হানা দেয় সোহেল শেখ, লবান শেখ ও শামীম শেখের বাড়িতে। সকলে একই বাড়িতে থাকেন বলে খবর। তল্লাশি শুরু হতেই দেখা যায় বাড়িতে টাকার পাহাড়, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ সোনার গয়না। বাড়ি ও অফিস থেকে নগদ মিলিয়ে 49,75,000 টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও প্রায় 502 গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত টাকা নগদে কিভাবে রয়েছে, ওই বিপুল গয়নার উৎস কি, সেই তথ্য পাওয়া যায়নি।
তারপরই এই অভিযানে শামীম শেখ নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এই ব্যবসায়ীরা প্রত্যেকেই বালি ব্যবসা ও বালিঘাটের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তাদের একটি রাস্তা তৈরির ঠিকাদারি সংস্থাও রয়েছে। সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুদ রাখা হয়েছিল চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। ট্রিপল কম্বল ও তন্তুজের শাড়ি মজুদ রাখার অভিযোগে আটক নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। শনিবার ভোর রাতে 3:40 নাগাদ তাকে আটক করে পুলিশ। নিজ বাসভবন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ থানায়। বাড়ির বাইরে জনরোষের মুখেও পড়েন এই তৃণমূল নেতা। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় জুতো, জলের বোতল ছোড়ে সাধারণ মানুষ। একটি জুতো গিয়ে পড়ে বিমান সাহার মাথাতে। তবে তার বিরুদ্ধে ওঠা ত্রাণ সামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। আনুমানিক রাত 10:30টার সময় নবদ্বীপের বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। তারপরেই বিপুল ত্রাণের ত্রিপল, কম্বল ও তন্তুদের শাড়ি উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে ওই ক্লাবে মজুত করা ছিল। কে মজুত করেছে? অভিযোগের তীর নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে। ঘটনাচক্রে ওই ক্লাবটি পুরপ্রধানের বাড়ির পাশেই। তল্লাশি অভিযানের পর শনিবার ভোর রাতে আনুমানিক 3:40 নাগাদ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে আটক করে। এই ঘটনায় জনরোষ তৈরি হয়। বিমান কৃষ্ণকে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ছোড়া হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। আমবাগানে মেয়ে শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত তরুণীর বাবা ও মা। দুষ্কৃতীরা ওই মহিলা ও তার মেয়েকেও আমবাগানের মধ্যে শ্লীলতাহানির পাশাপাশি কানের দুল এবং গলার চেন ও মোবাইল লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বত্য এলাকায়। স্ত্রী এবং মেয়েকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন ওই প্রৌঢ়। এমনকি দুষ্কৃতীরা 3 জনকেই বাঁশ ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। আহত 3 জনকেই মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর মা ও মেয়েকে ছেড়ে দিলেও আক্রান্ত প্রৌঢ়কে সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে মেডিকেল কলেজে। এই ঘটনায় হামলাকারী মটরা ঘোষ, ভীম ঘোষ এবং রঞ্জন ঘোষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই প্রৌঢ় দম্পতির এক মেয়ে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশকে অভিযোগে আক্রান্ত ওই প্রৌঢ় দম্পতির এক মেয়ে জানিয়েছেন তার বাবা ও মা বিভিন্ন আমবাগানের যোগানদার হিসাবে কাজ করেন। এদিন সকালে সে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়েছিল। সেই সময় তার বাবা মা বাড়িতে আসেন স্নান করতে। বাগানের মধ্যে একা তরুণীকে দেখতে পেয়েই অভিযুক্ত 3 জন ঝাঁপিয়ে পড়ে। ওই তরুণীকে শ্লীলতাহানি করার পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালানো হয়। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আমবাগানের মধ্যে দুষ্কৃতীদের এই তাণ্ডবের ঘটনায় পার্শ্ববর্তী আরও এক যোগানদার তার মোবাইলে ভিডিও করে রেখেছিল। সেটির সূত্র ধরে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মনে একগুচ্ছ প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। ফর্মে বাইক, 4 চাকা গাড়ি কিংবা বাড়িতে কয়টি ঘর আছে এই ধরনের একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি গুঞ্জন ছড়ায় যে সম্পদ বেশি থাকলে বা পাকা বাড়ি থাকলে বুঝি এই 3,000 টাকা পাওয়া যাবে না। অবশেষে এই জল্পনা ও বিভ্রান্তি দূর করতে মুখ খুললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ফর্মের সমস্ত তথ্যই সরকারি পোর্টালে ডিজিটাল নথির অংশ হিসাবে থাকবে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে আপাতত মূল মাপকাঠি কী তাও খোলসা করেছেন তিনি। অন্নপূর্ণা যোজনার ফর্মের সম্পত্তির বিবরণ চাওয়া নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, এখনই বাইক বা ঘরের সংখ্যার জন্য কারো নাম কাটা যাচ্ছে না। তার কথায় আপাতত শুধুমাত্র একটি বিষয়কেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তা হলো আবেদনকারী মহিলা বা তার পরিবার আয়কর জমা দিচ্ছেন কিনা। বাকি যে সমস্ত ডেটা বা তথ্য ফর্মে জানতে চাওয়া হচ্ছে তা মূলত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কাজে লাগবে। মন্ত্রীর দাবি, সরকার কোনো দায়সারা কাজ করতে চায় না। সমস্ত তথ্য একেবারে পোর্টালে আপলোড করা থাকবে, যা পরবর্তীকালে অন্যান্য সামাজিক প্রকল্পের রূপায়ণেও পথ দেখাবে। অনেকেই ফর্ম পূরণ করার সময় নিজেদের গাড়ি বা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছেন। এই বিষয়ে মা বোনদের সতর্ক করে দিয়ে অগ্নিমিত্রা পল বলেন, আপনি যদি মনে করেন যে ফর্মে অসত্য কথা বলবেন, যেমন ধরুন আপনার বাড়িতে 4 চাকার একটি গাড়ি আছে কিন্তু আপনি সেটা ফর্মে লিখলেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ অন্নপূর্ণা যোজনার ফর্মে দেওয়া প্রত্যেকটি তথ্য পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। যদি ধরা পড়ে কেউ মিথ্যা তথ্য দিয়েছেন, তবে তার প্রোফাইলে ব্ল্যাক স্পট বা কালো দাগ পড়ে যাবে। তখন আইনি জটিলতা তৈরি হতে পারে। গর্ভে ছিলই না সন্তান,
তবু চিকিৎসক, ব্লক স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা এক বধূকে গর্ভবতী ধরে নিয়ে তার চিকিৎসা করে যাচ্ছিলেন। এমনকি নির্দিষ্ট সময় অন্তর তারা ওই বধূকে দিচ্ছিলেন ইঞ্জেকশন এবং ওষুধ। এই আবহে শুক্রবার ওই বধূকে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই প্রকাশ্যে আসে চিকিৎসায় গাফিলতির বিষয়টি। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট সামনে আসতেই জানা যায় বধূ ফুলবানু বিবি গর্ভবতী নন, তিনি আসলে সিউডোসাইসিস রোগে আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কাটোয়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুলবানু বিবি কেতুগ্রাম 1 নম্বর ব্লকের হাটমোড় গ্রামের বাসিন্দা। তাকে শুক্রবার সকালে সন্তান প্রসবের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, স্থানীয় স্বাস্থ্যকর্মীর পরামর্শেই তাকে হাসপাতালে আনা হয়েছিল। তলপেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসা কর্মীরা তাকে লেবার রুমে নিয়ে যান। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুদীপ্ত চট্টোপাধ্যায় পরীক্ষা করে জানান, ফুলবানু বিবি আদৌ গর্ভবতী নন, তার গর্ভে কোনো সন্তানই নেই। বিভ্রান্তি কাটাতে হাসপাতালের তরফে পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করা হলে তাতে একই রিপোর্ট আসে। চিকিৎসকদের মতে, ফুলবানু ফলস প্রেগন্যান্সি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিউডোসাইসিসে আক্রান্ত। এই অবস্থায় গর্ভধারণের মতো বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা যায়। তার ফলে অনেক সময় রোগী নিজেও নিজেকে গর্ভবতী বলে মনে করেন। এদিকে এই সত্য সামনে আসার পরেই প্রশ্ন উঠেছে, চিকিৎসক ও ব্লকের স্বাস্থ্যকর্মীরা কেন এতদিন এই বিষয়টি বুঝতে পারলেন না? অভিযোগ, স্থানীয় আশাকর্মী ফুলবানুর নামে মা ও শিশু সুরক্ষা কার্ড পর্যন্ত ইস্যু করেছিলেন। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ফুলবানু বিবি। প্রায় 10 মাস ধরে নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করেছিলেন তিনি। এদিন হাসপাতালে এসে সত্যিটা জানার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং প্রাক্তন সরকারের আমলে মহিলাদের উন্নয়ন প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে জোরালো প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বাল্যবিবাহের ক্রমবর্ধমান হার এবং শিল্পান্বয়ের পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। রাজ্যে বাল্যবিবাহের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, যে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প নিয়ে এত প্রচার চালানো হয়, সেখানেই আজ বাল্যবিবাহের হার দেশের মধ্যে অন্যতম শীর্ষস্থানে। এটি অত্যন্ত লজ্জাজনক। তিনি স্মরণ করিয়ে দেন যে এই বাংলাতেই রাজা রামমোহন রায় বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা লড়াই করেছিলেন। অথচ আজ মেয়েরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। জানান, 12 থেকে 14 বছর বয়সেই অনেকে বিয়ে হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে জোর করে বিয়ে দেওয়ার কারণে মেয়েরা বাড়ি ছেড়ে থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে বলেও তিনি দাবি করেন। দিলীপ ঘোষ এই বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজ্যের শিল্পান্বয়নের ভবিষ্যৎ নিয়েও আশা প্রকাশ করেন বিজেপি নেতা। তিনি দাবি করেন, রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার আভাস পেতেই দেশ বিদেশ থেকে বহু শিল্পপতি তার সঙ্গে যোগাযোগ করেছেন। দুবাই, লন্ডন এবং সিঙ্গাপুরের মতো জায়গা থেকেও ব্যবসায়ীরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। তিনি বলেন, বাংলায় পরিকাঠামো রয়েছে, কিন্তু দুর্নীতি ও অব্যবস্থার কারণে এতদিন কোনো বড় বিনিয়োগ আসেনি। আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করব যেখানে 1 বছরের মধ্যে রাজ্যের শিল্পের চেহারা বদলে যাবে। নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী 2রা জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো। তবে এখনও কর্মসূচির অনুমতি মেলেনি। অনুমতি পেলে রানীর আসমরিতে অবস্থানে বিক্ষোভে বসবেন মমতা। দলীয় সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, সকাল 10টা থেকে শুরু হবে অবস্থান বিক্ষোভ। দুপুরে মঞ্চে যোগ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে একাধিকবার ভোটে কারচুপি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছেন মমতা। এবার এই ইস্যুগুলি নিয়েই পথে নামতে পারেন তিনি। জানা গিয়েছে, পুলিশের অনুমতি যদি পাওয়া যায় সেক্ষেত্রে দিনভর অবস্থান চলবে। সেখানে দলের অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দেবেন মমতাও। এর আগে একাধিকবার ভিডিও বার্তায় বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মমতা। তবে এবার ফের রাস্তায় নামতে চলেছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। মাত্র 80টি আসন পেয়েছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য সরকার গড়েছে বিজেপি। তারপর সম্প্রতি ফলতাতেও বিপুল মার্জিনে জিতেছে বিজেপি। ফলের পরই ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ করেন মমতা। ফলাফল প্রকাশের পর তৃণমূল নেত্রী দাবি করেন যে তার দল ভোটে মানুষের রায়ে হারেনি।
সেই অবস্থানে অনড় থেকেই মমতার দাবি 220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, জেতার জায়গা হারিয়ে দেওয়া হয়েছে। এই পাশাটাও উল্টে দেওয়া হয়েছে অন্তত 150 সিটে। আমরা 220 থেকে 230টা আসন পেতাম। মানুষের কোনো দোষ নেই, এভাবে কোনো রাজ্য চলতে পারে না। অনেকে ভয় পাচ্ছেন, কেউ ভাবছেন আমার চাকরিটা কি হবে, কেউ ভাবছেন আমার ব্যবসাটা কি হবে। তাদের দাবি ইভিএম এর মেশিনের রিপোর্ট চাই আমাদের। উপরওয়ালা দেখছে, আপনি বাংলাকে লুট করেছেন, আপনার দিল্লি চলে যাবে। আরজিকর কাণ্ডের পর থেকে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেট কালচার, দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সেই সময় ওই হাসপাতালে প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে হুমকি সংস্কৃতিতে মদতের অভিযোগ ওঠে। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে তৈরি সেই কমিটি পরে রিপোর্ট জমা দেয় এবং অভিযোগের সপক্ষে প্রমাণও মেলে বলে সূত্রের খবর। এবার তার বিরুদ্ধেই বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, এফআইআর, দুর্নীতি দমন শাখার তদন্ত এবং এনকোয়ারি রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার সিনিয়র রেসিডেন্সি অবিলম্বে বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে জারি হওয়ার নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, তদন্তে ওঠা অভিযোগগুলি প্রমাণিত। সরকারি নির্দেশ অনুযায়ী ইন্ডেমনিটি বন্ড বাবদ 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে বিরূপাক্ষ বিশ্বাসকে। পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞার সুপারিশ করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকেও জানানো হচ্ছে বিষয়টি। স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপ ঘিরে চিকিৎসক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আরজি করের ঘটনায় কান টানলে মাথা আসে পরিস্থিতি হওয়ায় বিরূপাক্ষর নাম উঠেছিল, সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। জানুয়ারিতে এই চিকিৎসককেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের প্যানেলে দেখা যায়। চিকিৎসকদের একাংশের অভিযোগ ছিল, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্ত চলছে এবং যার সাসপেনশন এখনও সরকারিভাবে প্রত্যাহার হয়নি, তিনি কি করে সরকারি শিক্ষক চিকিৎসক নিয়োগের প্যানেলে জায়গা পেলেন? শুক্রবার বিকেলে বৃষ্টি আর ঝোড়ো হওয়ার দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কলকাতা এবং শহরতলি। ঝড় হয়েছে 88 কিলোমিটার বেগে। শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেলে 88 কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে কলকাতার উপর দিয়ে। বৃষ্টি আর ঝোড়ো হওয়ার দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর এবং শহরতলি। বহু জায়গায় গাছ উপড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। এমনকি ট্রেন পরিষেবাও থমকে ছিল দীর্ঘক্ষণ। ঝড় বৃষ্টিতে রাজ্যে 8 জনের মৃত্যু হয়েছে শুক্রবার। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা তুলনামূলক কম। তাই আলাদা করে আর কোথাও সতর্কতা জারি করা হয়নি। বিক্ষিপ্তভাবে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইছে, তাই সমুদ্র উত্তাল। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে সেখানে হাওয়া বইছে বলে জানা গিয়েছে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যাচ্ছে 60 কিলোমিটারেও শনিবার পর্যন্ত, তাই সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমেছিল, তবে আগামী মঙ্গলবার থেকে ফের দুর্যোগ শুরু হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের 5 জেলায়। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। আলাদা করে কোনো সতর্কতা নেই। আপনি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। যখন চারদিকে অসত্য আর বিভ্রান্তির খবর ঘুরে বেড়াচ্ছে, তখন কলকাতা নিউজ টিভি দিচ্ছে সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। আজকের এই যাত্রা এখানেই শেষ। আবার ফিরব নতুন খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।